হাতে কি হয়েছে? এতবার ধোয়া লাগে? ইনানের উপস্থিতি পেয়ে জেহেফিল ঝট করে তাকায়। জেহেফিলের চোখ অসম্ভব রকমের লাল দেখে ইনান ভয় পেয়ে গেল হঠাৎ। জানি না কেন, তবে কেমন ভয়ঙ্কর লাগলো ইনানের। তার পিঠ বয়ে কেমন ভয়ের শিহরণ বয়ে গেল আচমকা। জেহেফিল অদ্ভুত গলায় বলল, নোংরা জিনিস ছুঁয়েছি তো, তাই হাত ভালোভাবে ধুতে হচ্ছে। তোমাকে তো আর নোংরা হাতে স্পর্শ করতে পারি না বাটারফ্লাই। বলেই হাসল জেহেফিল। সেই হাসি তার চোখ ছুঁতে পারেনি। বারান্দায় কাগজে হাঁটুর উপর মাথা রেখে বসে আছে ইনান। এখন গোধূলি। বিকেল থেকেই একই পোজে ইনানকে রোবটের মতো বসে থাকতে হয়েছে জেহেফিলের কারণে। 3 হাত দূরত্বে জেহেফিল রংতুলি হাতে বসে ইনানের ছবি আঁকছে। ইনানের কাছে মনে হয় জেহেফিল ছবি আঁকা কম, ইনানকে দেখছে বেশি। সেকেন্ডে সেকেন্ডে জেহেফিল ইনানকে তীব্র চাহনিতে পরখ করছে। তার দৃষ্টি ঘোরাফেরা করছে ইনানের শরীরের ভাঁজে ভাঁজে। লজ্জা অস্বস্তি দুটোর সংমিশ্রণে ইনান কুকড়ে যাচ্ছে। শেষে না পেরে বিরক্তি নিয়ে বলল, আর কতক্ষণ লাগবে? জেহেফিল জবাব দেয় না। ইনানের কলার বোনের খাদে জেহেফিল পলকহীন চেয়ে আছে। ইনান খেয়াল করে জেহেফিলের হাতে থাকা তুলি ক্যানভাস থেকে দূরে স্থির হয়ে আছে। অধৈর্য হয়ে ইনান কাগজ ছেড়ে উঠে যায়। জেহেফিলের মনোযোগে ব্যাঘাত ঘটায় তার ভ্রু বেঁকে যায়। মুখে হালকা রাগের আভা পরিলক্ষিত হয়। ইনান জেহেফিলের কাছে এসে দেখে আর্ট আরো অনেক আগেই কমপ্লিট। তার মানে জেহেফিল এতক্ষণ তাকে শুধু শুধু বসিয়ে রেখেছে। কিছুটা বিরক্ত হয় ইনান, যদিও তার পোর্ট্রেট আঁকাটা নিঃসন্দেহে সুন্দর হয়েছে। চিত্রতে সাদা ড্রেসে হাঁটুর উপর মাথা দিয়ে বসে থাকা ইনানকে ড্রিমে লাগছে। নিচে সুন্দর করে ছবির নাম লেখা, মি এলমা। ইনানের উচিত মুগ্ধ হওয়া হয়েছেও, তবে মুগ্ধের চেয়ে বিরক্তটা বেশি। প্রশ্রয় পেয়েছে ইনানের মন বিষিয়ে দিয়েছে। ক্লাসের কতগুলো পড়া বাকি, প্রজেক্ট বাকি, পড়া শেষে আবার ক্লে নিয়ে বসতে হবে। তাই শুধু শুধু এত সময় নষ্ট করায় ইনান কিছুটা মনক্ষুণ্ণ হয়। সে তো সারা দিনই তাকে দেখে, 24 ঘন্টায় জেহেফিলের চোখের সামনে থাকে। তাও জেহেফিল ইনানের কাজ আছে জেনেও বসিয়ে রাখাটা ভালো লাগছে না। আকাশ শেষে বলতে পারতো অন্তত। জেহেফিলকে বকা দেওয়ার আগে তার মুখ বন্ধ হয়ে যায় জেহেফিলের চেহারা দেখে। জেহেফিল কি কারণে ঠিক রেগে আছে বুঝতে পারে না। ইদানিং জেহেফিল কেমন হুটহাট মুখের ভঙ্গিমা পরিবর্তন করে। এই রাগ, এই ভালো, এই বিরক্ত। তবে ইনানের ওপর কখনো রাগ ঝাড়েনি বা বিরক্তি নিয়ে কথাও বলেনি। তবুও ইনান জেহেফিলের মাঝে কিছু পরিবর্তন টের পেয়েছে। ইনান জেহেফিলের কপালের ভাঁজে হাত দিয়ে সোজা করে দিয়ে বলল, আর্ট সুন্দর হয়েছে, রুমে আসুন, অন্ধকার নেমে যাবে এখন। ইনান নিজেই ক্যানভাস আর রং গোছাতে লাগলো। আর চোখে জেহেফিলকেও দেখে নিল। সে এখনো পাথর হয়েই বসে আছে। ইনান রুমে চলে আসার আগে জেহেফিলের চুলে হালকা করে হাত বুলিয়ে আসে। রান্না বসিয়েছে জেহেফিল। গোল গোল করে কাটা বেগুন তেলে ছেড়ে ইনানের দিকে বাঁকা চোখে চাইল। ইনান সোফায় বসে মোবাইল দেখছে আর হাসছে। জেহেফিল মুখ কঠিন করে নিল। সন্ধ্যায় কলেজের কিছু কাজ করার পরেই মোবাইল নিয়ে বসে গেছে। জেহেফিলের সামনে বসার জন্য ইনানের সময় হয় না, অথচ সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকার সময় অনেক। সে কি করছিল? খালি একটু ইনানকে গভীরভাবে দেখছিল। ইনানের চোখের, ঠোঁটের, দেহের নড়াচড়ায় তো দেখছিল। তাতে ইনানের বিরক্ত লেগে গেছে। 1 মাসও হয়নি এতে ইনান তার প্রতি ইন্টারেস্ট হারিয়েছে। আরো কয়েকদিন পর ইনানের কি জেহেফিলকে ভালো লাগবে না? জেহেফিলের থেকে দূরে সরতে চাইবে? এসব ভাবনা আসতেই কপালে রগ ফুলে ওঠে। ভেতরটা দপদপ করে জ্বলতে থাকে। জেহেফিল ধীর পায়ে সোফার পেছনে এসে দাঁড়ায়। দেখতে চাইলো ইনান কি দেখছে। ইনান মোবাইলে ফানি ভিডিও দেখে হাসছে। এমন টাইমে নোটিফিকেশন টুং করে বেজে উঠল। চোখ ছোট হয়ে গেল জেহেফিলের। দেখলো টয়া মেসেজ দিয়েছে। ইনান মেসেজে ক্লিক করবে, এই সময় জেহেফিল রুক্ষ গলায় ডেকে উঠল ইনানকে, খেতে আসো। জেহেফিলের আচমকা আওয়াজে ভয় পেয়ে যায় ইনান। ভয়ে চোটে হাত থেকে মোবাইল পড়ে যেতে যেতে বেঁচে যায়। বুকে হাত দিয়ে ইনান পেছন ফিরে। জেহেফিল গম্ভীর গলায় বলে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, উঠো। সুন্দর করে ডাকলেই তো হতো, এমন করার কি আছে আজীব। ইনান বিড়বিড়িয়ে উঠে পড়ে। খাবার টেবিলে গুছিয়ে ইনানের পাশে বসলো জেহেফিল। তাদের খাওয়ার মাঝখানে ইনানের ফোন বেজে উঠল তার স্বরে। ইনান মোবাইল হাতে নিয়ে দেখলো টয়া কল করেছে। কল ধরার জন্য সবুজ বাটনে আঙ্গুল রাখতে জেহেফিল ছো মেরে মোবাইল নিয়ে যায়। আরে, মোবাইলটা সাইলেন্ট করে নিজের পকেটে পুরে জেহেফিল খাবারে মনোযোগ দিল। খাওয়ার সময় কথা বলাটা ভদ্রতার কাতারে পড়ে না, ডোন্ট ইউ নো? ইনান কপাল কুঁচকে বলে, আপনার কাছে এত ফর্মালিটি মেইনটেইন করতে হবে কেন? আপনি তো বাইরের কেউ না, মোবাইলটা দিন, হয়তো জরুরি কল। জেহেফিল এমন ভাব করে খেতে লাগলো যেন ইনানের কথা শোনেইনি। আপনি আমার হাজবেন্ড নাকি বাইরের মানুষ বলুন তো?
খাবার শেষ করে কথা বলো। আদেশ করে জেহেফিল। এরপর আর একটা কথাও বলল না জেহেফিল। ইনান ক্ষুব্ধ হয়ে চেয়ে রইল। জেহেফিল এ ধরনের আচরণ কেন করছে তার সাথে? যেন একজন কড়া টিচার পড়া না পারার জন্য স্টুডেন্টকে বকা দিচ্ছে। ইনানের ফোন বেজে উঠল আবারও। ইনানকে আড়াল করে জেহেফিল দেখল ইনানের বাবা কল করেছে। এবার সে ফোন অফ করে দিল। জেহেফিলের খাওয়া শেষ। ইনানকে একটু একটু করে খেতে দেখে জেহেফিল বলল, খাবার শেষ করলেই মোবাইল পাবে, তার আগে না। এটা শুনে ইনান খাবারের প্লেট সরিয়ে দিল। খিদে নেই, খাবো না আর। ইনান চেয়ার ছেড়ে উঠতে নিলে জেহেফিল ইনানের হাত চেপে বসিয়ে রাখে। থেমে থেমে বলল, খাবারটা শেষ করতে বলেছি বাটারফ্লাই। জেহেফিলের চোখের দিকে চায় ইনান। এখনকার বলা বাটারফ্লাই শব্দে ভালোবাসার ছিটে ফোটাও পায়নি, পেয়েছে হুমকি এবং আদেশ। জেহেফিলের চোখে কোনো ইমোশন খুঁজে পায়নি সে, অন্ধকার ছাড়া। ইনান ঢোক গিলে। সত্যি ভালো লাগছে না খেতে। ছোট্ট শ্বাস ফেলে জেহেফিল ইনানের প্লেট নিজের কাছে টেনে ইনানের মুখে খাবার ঢুকিয়ে দিল। খাবার নষ্ট করা আমি পছন্দ করি না। আপনি কেমন যেন হয়ে যাচ্ছেন। জেহেফিলের হাত থামে। কেমন? কেমন গম্ভীর আর একটু রাগী। জেহেফিল মনে মনে হাসে। সে তো আগে থেকেই গম্ভীর রাগী, ছোট থেকেই এমন। তার চরিত্রের সাথে হাসি ঠাট্টা, মন খোলার স্বভাব কোনোভাবেই যায় না। শুধু ইনানকে নিজের বশে আনতেই না একটু অ্যাক্টিং করেছে সে। মানিয়ে নিয়ে সংসার করতে হবে তোমার এই গম্ভীর জেহেফিলের সাথে সারা জীবনের জন্য, মনে মনে বলল সে। খাবার শেষে ইনানকে মোবাইল দিয়ে দেয় জেহেফিল। মোবাইল অন করতে দেখলো বাবার কল 7টা। ইনান তা দেখে হন্তদন্ত হয়ে কল করে। ফোন ধরে তার বাড়ির পাশের মোহাম্মদ আঙ্কেল। ইনান হ্যালো বলতেই আঙ্কেলের কথা শুনে থমকে যায়। মুখের রং সরে গিয়ে ফ্যাকাশে হয়। দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায়। তার বাবা হসপিটালে। জেহেফিলকে ডেকে উঠল ইনান ফ্যাসফেসে গলায়। জেহেফিল তখন থালা বাসন পরিষ্কার করছিল। ইনানের অস্বাভাবিক ডাক শুনে কাজ রেখে তার কাছে চলে আসে। ইনানের গালে হাত রেখে চিন্তিত হয়ে বলল, এমন দেখাচ্ছে কেন তোমাকে? ইনান কিছুই বলতে পারল না। তার হাতে থাকা মোবাইল কাঁপছে। জেহেফিল মোবাইল হাতে নিয়ে কথা বলে। ইনানের বাবা হঠাৎই হার্ট অ্যাটাক করেছে। এখন তাকে হসপিটালাইজড করা হয়েছে। জেহেফিল ফোন কেটে ইনানের হাত ধরে বেরিয়ে পড়ে তৎক্ষণাৎ। গাড়ি স্টার্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় চলে যায়। ইনানের কান্না থামছে না। এসেছে ধরে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। ইফাজ খানের অবস্থা এখন ঠিকঠাক। ওনার আগে থেকে হার্ট প্রবলেম ছিল। ইনান মাথায় হাত রেখে শব্দ করে কাঁদছে। ইনানের চোখের পানি দেখতে জেহেফিলের অসহ্য লাগছে। তার বাবার জন্য কান্না করাটা ভালো লাগছে না একদম। ইনান কাঁদবে তার জন্য। ইনানের জীবন এখন জেহেফিলকে নিয়ে। চোখের পানি ফেলবেও তার জন্য। অন্য কারো জন্য ইনানের চোখের পানি জেহেফিলের রাগ বাড়িয়ে দেয়। ইফাজ তো আর মরে যায়নি, এত কান্নার কি আছে? কান্না করো না সোনা, সব তো ঠিক হয়ে গেছে এখন। তোমার বাবা ঠিক আছেন। জেহেফিল ইনানের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে। ইনানকে সান্ত্বনা দিতে মন চাইছে না। মন চাইছে ইনানের গাল চেপে চোখের পানি মুছে দিতে, ধমক দিতে। ইফাজ খান মেয়েকে কাছে ডাকলেন। মামনি, খুব ভয় পেয়েছো? কাঁদছো কেন? বাবা ঠিক আছি আম্মু। ইনান বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইফাজ মেয়েকে বুঝিয়ে শান্ত করলেন 1 ঘন্টা পর। জেহেফিল এবং ইফাজ খান পরামর্শ করেছে ইফাজকে ইউএসএ পাঠিয়ে দেওয়া হবে ইনানের ফুপির বাসায়। ইনানের ফুপি ও ভাইয়ের খবর শুনে ইফাজকে যাওয়া তাড়া দিচ্ছেন। যেহেতু তিনি জানেন ইনানের বিয়ে হয়েছে এবং বড় ভালো, সেহেতু ইফাজকে তার কাছে নিয়ে আসতে সমস্যা হবে না। জেহেফিলি বেশি তোড়জোড় করে সব কাজ করলো ইফাজকে পাঠানোর। এতে তার অবশ্যই সুবিধা আছে। ইনান এবার আর বাবার কাছে যাব বলে ঘ্যান ঘ্যান করতে পারবে না। এখন থেকে চোখের সামনে থাকবে সব সময়। ইফাজকে ইউএসএ পাঠিয়ে ইনান স্বস্তি পেল। এখন আর তার বাবা একা নেই। ফুপির পরিবারের কাছে থেকে একটু একাকিত্ব খুঁজবে। এই কয়েকদিনের ব্যস্ততায় ইনানের ভার্সিটিতেও যাওয়া হয়নি। জেহেফিলের সাথে একাডেমিতেও যাওয়া হয়নি। এবার ফ্রি ইনান, বাবাও সুস্থ কিছুটা। এবার কাজে মন দিতে পারবে। ইনান আজ যাবে শরতের বাসায়। হুট করেই ঠিক হয়েছে। মুগ্ধ আর টয়া এসছে কলেজে। এরাই ইনানকে জোর করলো যাওয়ার। ইনানও শরতের সাথে কিছু কথা বলবে বলে রাজি হলো। তাই ক্লাস বাঙ্ক দিয়েই তারা রওনা হলো শরতের বাড়ি। জেহেফিল ইনানকে নিতে আসবে দুপুরে। কলেজ থেকে আবার যাবে একাডেমিতে। ইনান দুপুরে জেহেফিলের আসার আগেই কলেজে চলে আসবে। যেহেতু জেহেফিল আগেই বারণ করেছে শরতের সাথে কথা না বলতে, তাই ইনান শরতের বাড়ি যাওয়াটা জেহেফিলের কাছে চেপে যাবে। সে অবশ্য শরতের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে না, যাচ্ছে শরতের থেকে সত্যিটা জানতে আর একটা চড় মেরে আসতে। শরতের রুমে সবাই বসে আছে। শরৎ খাটে, সে এখন হাঁটতে পারে।
বাম পায়ে একটু টেনে টেনে হাঁটা লাগে। বাকি সবাই চেয়ারে সোফায়। মুগ্ধ কথা বলতে পারে এখন, যদিও হাত আর গলায় রডের ছাপ যায়নি, এখনো কালচে দাগ রয়ে গেছে। ফারা আসেনি, সে কারোর সাথে যোগাযোগ করে না, বন্ধুরাও তাকে আর ঘাটায়নি। বেচারি চুল ভ্রু আইলাশ হারিয়ে কতটা দুঃখে দিন কাটাচ্ছে তা মেয়েরা আন্দাজ করতে পারছে। টয়ার মনটাও একটু খারাপ, যেহেতু তার বোন তোয়াও অসুস্থ। সবার জীবন হঠাৎ ঝড় এসে ওলট পালট করে দিল, যে হোঁচট খেয়ে উঠতেও সময় লাগছে। তুই অবশেষে আসলে ইনান, আমাকে কি দেখতে ইচ্ছে করেনি তোর একবারও? কণ্ঠে তীব্র অভিমান প্রকাশ পেল শরতের। ইনান বিরক্ত হয়। কথা ক্লিয়ার করতে এসেছি, তোর সাথে আন্ডার আলাপ করতে আসিনি আমি। কিছুটা ব্যথিত হয় শরৎ। ওহ, তো কি কথা বল। পরে, আগে তোরা বাকিরা নিজেদের শোকের কথা বলে ওঠ এখান থেকে, তারপর আলাদা বলবো তোর সাথে। শরৎ পারে না এক্ষুনি সবাইকে উঠিয়ে দেয়। শুধু টয়ার মন খারাপ দেখে কিছু বলল না, কিন্তু মুগ্ধ কথা বাড়ানোর আগেই বলে উঠল, এভাবে কথা বলা যায় না, তোরা আগে ক্লিয়ার হ, তারপর সব কথা হবে। শরৎ আর ইনান বারান্দায় চলে যায়। শরতের বারান্দায় বাহারি ফুলের সমারোহ, বেশিরভাগই বিদেশি জাতের। ইনানের সাথে যদি শরতের ফ্রেন্ডশিপ সুন্দর থাকতো, ইনান কিছু গাছ নিজের জন্য নিয়ে যেত। বল কি বলবি। ইনান ভনিতা না করে সরাসরি পয়েন্টে চলে গেল। তুই ওই দিন আমাকে ধাক্কা দিয়েছিস কেন? শরৎ অবাক হয়। কবে, কোন দিন, কিসের ধাক্কা দেওয়ার কথা বলছিস? নাটক করবি না শরৎ, সাইকেলিং যেদিন করেছি সেদিনের কথা বলি। শরতের মনে পড়ে, ও ওই দিন, আমি কেন তোকে ধাক্কা দিতে যাব? তুই আমার পিছনে ছিলি না আমাকে নিতে আসার জন্য? তুই সব ফ্রেন্ডদের ভাগিয়ে আমার পিছু নিয়েছিলি না? শরৎ স্বীকার করে। হ্যাঁ, তারপর তুই জলাশয়ে পড়ে যাস। তুই আমাকে ধাক্কা দিয়েছিলি। তোর মাথা, আমি তোকে ভয় দেখানোর জন্য তোর পেছনে পেছনে ছিলাম, তার আগেই তুই পা পিছলে পড়ে যাস। তাহলে তুই আমাকে বাঁচানোর চেষ্টা করলি না কেন? শোন, তুই পড়ে যাওয়ার পর তোকে উঠানোর চেষ্টা করি, কিন্তু জলাশয়টা এত গভীরে ছিল যে আমি পড়ে যেতে দিচ্ছিলাম। তারপর বাকিদের কল দেই, বাট নেট ছিল না, তাই আবার ফিরে যাই রাস্তায়। পরে কাউকেই পাই না। রাস্তায় জারডম দুজনকে মানুষকে নিয়ে আসি, বাট তখন তোকে আর দেখতে পাইনি। তাহলে পরে আর খোঁজ নেসনি কেন? একবারও তো ফোন দিয়ে খোঁজ নিলি না। ইভেন বাকিরাও জানে না যে আমি খাদে পড়ে গেছি। কারণ তারপর আমি নিজেই কিছু ঝামেলায় পড়ি আর আমার এই অবস্থা হয়। পরে যখন শুনি তুই বাড়িতে আছিস, সুস্থ আছিস, তাই আর কাউকে এই কথা বলিনি, টেনশন করবে বলে। ইনান চুপ থাকে। শরতের কথা বিশ্বাস হচ্ছে না কেন যেন, তবে আর ঘাটালো না, যা হওয়ার হয়ে গেছে। ইনান শুধু শরতের মুখ থেকে শুনতে চেয়েছে কাহিনী, আর এখন থেকে শরৎকে এড়িয়ে চলবে। ফ্রেন্ডরা সবাই কেমন বদলে গেছে, তাই এদের সঙ্গ ছেড়ে দেওয়াই শ্রেয়। দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই হোক, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছুটা ব্যস্ত, তাই এখন আর তোদের সাথে আড্ডা দিতে পারছি না। আঙ্কেলের অসুস্থতা নিয়ে টেনশন করছিস? ইনান ঘড়ি দেখল। আচ্ছা আমি গেলাম, আমি আবার ক্লে নিয়ে কাজ করছি, যেতে হবে, বাই। ইনান চলে গেল। শরৎ শান্তি নিঃশ্বাস ফেলে। এতক্ষণ বুকের মধ্যে যেন ভারী পাথর চাপা ছিল। ভাগ্যিস মিথ্যে কথা বলতে গিয়ে গলা কাঁপেনি। শরতের উদ্দেশ্য ছিল ইনানের সম্ভ্রম হানি করার, কিন্তু ইনান পড়ে যাওয়ার পর সে ভয় পায়, আবার খুশিও হয় প্রতিশোধ নেওয়ার আগেই ইনানের মরণাপন্ন অবস্থা দেখে। তাই ইনানকে ফেলে রেখেই চলে আসে। আর এতক্ষণ ইনানের সামনে ভদ্র সাজার অ্যাক্টিংটাও দারুণ হয়েছে। ইনান ধরতেও পারেনি। শরৎ নিজেকে বাহবা দিল বোনের অভিনয়ের যোগ্যতা নিজের মধ্যে ধারণ করতে পেরেছে বলে। ড্রয়িং রুমে এসে ইনানের পা থেমে যায় রুহির ডাকে। ফিরে তাকায় ইনান। রুহি মাত্রই শুটিং থেকে এসছে, এখনো জামা ছাড়েনি। ইনান হাসার চেষ্টা করলো। কিছু বলবে আপু? রুহি ইনানের পা থেকে মাথা পর্যন্ত দেখল। মেয়েটা খারাপ না, সুন্দরী আছে। শরৎ কয়েকবার ইনানের ছবি দেখিয়েছিল, ভেবেছিল শরৎ ইনানকে পছন্দ করে, কিন্তু এখন আর মনে হয় না শরৎ আসলেই ইনানকে পছন্দ করে। ইনানের বাবা শরৎকে মারার পর ইনানের প্রতি শরতের ঘৃণা জন্মেছে। পলককে চিনো? অপ্রত্যাশিত প্রশ্নে ইনান কিছুটা অপ্রস্তুত হয়। সরি। পলক, ইন্সপেক্টর পলক মাহমুদ। ইনান মাথা ঝাঁকায়। চিনি, বাবার সাথে কয়েকবার দেখেছি। তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ইনান থম মেরে দাঁড়িয়ে থাকে। রুহির সাথে তার সম্পর্ক গভীর না একদমই। হাই হ্যালো কেমন আছো এটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তাই তার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করাটা ঝটকা লাগার মতোই। পলক আর তার মধ্যে সম্পর্ক থাকুক বা না থাকুক। ইনানকে চুপ থাকতে দেখে রুহি বলল, না মানে পলক ফোন করেছিল তোমার খবর জানতে।
ইনান চমকায়। পলক আবার কি ঝামেলা পাকাবে কে জানে। বাবা বোধহয় বলেনি ইনানের বিয়ের কথা। না, পলককে বলতে হবে তার বিয়ে হয়ে গেছে। শুধু পলক না, সবাইকেই বলে দিবে। ফ্রেন্ডদের মাঝে এই ধরনের বাজি ধরা হয়ই। তাই বলে তার জীবনে ঘটে যাওয়া বড় একটা ব্যাপার ধামাচাপা দেওয়ার কারণ নেই। আসলেই ইনান বন্ধুদের পচানির ভয়ে চুপ থেকে ম্যাচিউরিটির প্রমাণ দিয়েছে। তবে এখন আর সেই বন্ধু বান্ধবের সাথে মিশবে না, সার্কেল থেকে বেরিয়ে যাবে। তাই এদের বলা আর না বলা দুটোই সমান। কিন্তু রুহিকে বলবে। রুহির থেকে নিশ্চয় পলক শুনবে। ইনান মুখ খুলল বলার জন্য, তার আগে তাকে থামিয়ে রুহি বলল, আবার তুমি ভেবো না আমার আর পলকের মধ্যে সম্পর্ক আছে। আমি ওর এক্স ছিলাম, এখন আর নেই। এখন হয়তো তোমার। আমি কি জানতে চেয়েছি? ইনান রুহির কথা মাঝপথে কেটে বলল। রুহির মুখ ঝুলে গেল ভাবনাতীত অপমানে। ইনান তার ছেলের হাসি ফুটালো ঠোঁটের কোনায়। পলকের সাথে আমার না কোনো সম্পর্ক আছে আর না ভবিষ্যতে থাকবে। আমি হালাল বন্ধনে আবদ্ধ হয়ে গেছি ইতিমধ্যে। আমারই ভুল, বিষয়টা গোপন রেখেছি বলে জানিয়ে দিবেন আপনার এক্সকে। রুহি যেভাবে ইনানকে পা থেকে মাথা অবধি দেখেছিল, ঠিক সেভাবেই ইনান রুহিকে পা থেকে মাথা অবধি দেখে মুখ ঘুরিয়ে চলে গেল। বাহিরে নিঝুম বর্ষণ। রুমের বাতি নেভানো। জেহেফিল ইনানের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। একটু পর পর ইনানের পেটে নাক ঘষছে। ইনান জেহেফিলের চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বোলাচ্ছে। জান, হুম। আমাকে এখনো কোনো নিকনেম দিচ্ছ না কেন? ইনান জেহফিলের দিকে বিভ্রান্ত চাহনি নিয়ে তাকায়। জেহফিল মাথা উঠিয়ে ইনানের মুখের কাছে উঠে আসে। গলায় ছোট ছোট চুমু দিতে দিতে বলে, আমি তোমাকে কত নামে ডাকছি, তুমিও আমাকে স্পেসিফিক কিছু নামে ডাকো। আপনাকে নাম ধরে রাখতে বারণ করছেন? না, তা কেন হবে? নাম ধরে অবশ্যই ডাকবে, বাট যখন আমরা একা থাকি তখন আদর করে কিছু নামে ডাকতেও তো পারো। ইনান হাসলো। জেহেফিলের অন্য রূপ দেখছে সে। জেহেফিল ইনানের হাসি দেখে টুপ করে হাসিটা বন্ধ করে দিল। জেহেফিলকে সরিয়ে দিয়ে ইনান হাঁপাতে হাঁপাতে বলল, আপনি একটা রাক্ষস, ঠোঁট চিড়ে ফেলেছেন একদম। আপনার নিকনেম এখন থেকে রাক্ষস। জেহেফিল আবারও হামলে পড়ল ইনানের ওষ্ঠাধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, যতবার রাক্ষস বলবে ততবার এভাবেই ঠোঁটে কামড় দিব। ইনান চোখ বড় বড় করে তাকায়। জেহেফিল ইনানের নাকের নাক ঘষে বলে, বলো, রাক্ষস বলে রাখবে? আর ইনান দুদিকে নেতিবাচক মাথা নাড়ায়। দ্যাটস মাই গুড গার্ল। তাদের খুনসুটির মাঝে ইনানের ফোন বেজে ওঠে। ইনান ফোন ধরার আগে জেহেফিল ফোন কেটে নেয়। কল কেটে দিয়ে মোবাইল ছুঁড়ে মারে ডিফানে। ইনানকে কথা বলার সুযোগ না দিয়ে ঠোঁট চেপে ধরল জেহেফিল। ইনানের তনু দেহ দুই হাতে পেঁচিয়ে ধরে উন্মুক্ত গলায় বলল, রোমান্সে ডিস্টার্ব করাটা আমি পছন্দ করি না। বর্ষার শেষ সময় এখন, অথচ বাইরের আকাশ দেখলে মনে হয় বর্ষাকাল শুরু মাত্র। হাত বাড়িয়ে কয়েকটা কদম ফুল ছিঁড়ে নিল ইনান। আর কয়েকদিন পর আর দেখা যাবে না এই ফুল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। অন্যান্য দিন হলে ইনান রুমে গিয়ে ঘুম দিত কিংবা বই নিয়ে বসে পড়ত, কিন্তু আজ ভাল লাগছে না। সে অন্য চিন্তায় মশগুল। বিমর্ষ হয়ে ইনান বারান্দায় সারি বেঁধে রাখা ফুল গাছের পাশে বসল। তার মন বিক্ষিপ্ত বিষণ্ণ। কারণটা জেহেফিল। 2 দিন আগেও যে জেহেফিলকে তার মনে হয়েছিল মন ভালো করার ওষুধ, আজ সে জেহেফিলে তার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইনান দীর্ঘশ্বাস ফেলে। জেহেফিল বদলে গেছে, অনেকটাই বদলে গেছে। জেহেফিলের এই পরিবর্তিত রূপের সাথে ইনান পরিচিত নয়। প্রথম প্রথম ঠিক থাকলেও আজকাল জেহেফিল কেমন ডমিনেটিং হয়ে যাচ্ছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, গেলেও হাজারো কৈফিয়ত দেওয়া লাগে। আমাকে ছাড়া কেন গিয়েছ? কোথায় গিয়েছ? কার সাথে গিয়েছ? এই জামা পরা বাদ দাও, এই জুতা এখন থেকে পরবে না। ওই ছেলের দিকে কেন তাকিয়েছ? এটা খাওয়া যাবে না, আনহেলদি, এর সাথে কথা বলবে না, আরো কত কি। ইনান প্রথমে এগুলো কেয়ার হিসেবে নিত। তারও ভালো লাগতো জেহেফিলের এই কেয়ার করা, কিন্তু এসব যত্ন অতিরিক্ত পর্যায়ে চলে গেলে গলায় ফাঁসের মতো বিধে। অতিরিক্ত চিনিতে যেমন ডায়াবেটিস হয়, তেমন অতিরিক্ত ভালোবাসা ভালো না থাকার কারণ হয়। অন্তত ইনানের কাছে তেমনটাই লাগছে। ইনানের মনে হয় এই বুঝি জেহফিল হঠাৎ করে এসে ইনানের গলা চেপে ধরে বলবে, আমাকে না বলে শ্বাস কেন নিয়েছ? জেহফিল আর আগের মতো দুষ্টুমি করে না। আগের হাসি খুশি জেহফিল নেই। এখনকার জেহফিল হাসলেও ইনানের কাছে ভান মনে হয়। যেই হাসিতে চোখ হাসে না সেটা অবশ্যই মিথ্যে হাসি। জেহফিলের চোখের ভাষা ইনান বুঝে না, কখনোই বুঝতে পারেনি। চেষ্টা করেছে অনেক, কিন্তু জেহফিল যেন কোনো খোলস দ্বারা নিজেকে ঢেকে রেখেছে।
কয়েকদিন আগে জেহফিলকে ইনান বলেছিল এই বাড়িটা বিক্রি করে শহরে বাড়ি নিতে। বলার কারণ হচ্ছে এই জায়গাটা পরিত্যক্ত এবং নির্জন, আশেপাশে সিঙ্গেল দোকানও নেই। ইনান এমন পরিবেশে থেকে অভ্যস্ত না, তাই সে চেয়েছিল শহরে যেতে। ওইখান থেকে ভার্সিটি একাডেমি দুইটার কাছে হবে, আসা যাওয়ারও সুবিধা আছে। কিন্তু জেহফিল ডিরেক্ট না করেছে, তার ব্যস্ত নগরীতে থাকতে ভালো লাগে না। কোলাহল, চেঁচামেচি, বিশেষ করে মানুষ, সে এড়িয়ে চলে এসব। ইনানের এক মুহূর্তের জন্য জেহফিলকে অসামাজিক মনে হয়েছিল। পরে ভেবেছে জেহফিল তো ছোট থেকে একা, বাবা মা ছাড়া বড় হয়েছে, তাই একা থাকাটাও স্বাভাবিক। কিন্তু একটা মানুষ কতক্ষণ পারে এভাবে একাকিত্ব সহ্য করতে? জেহফিলকে বললেই বলে, আমি থাকতে তুমি একা কিসের? ইনান বুঝতে পারে না জেহফিলকে, নাকি জেহফিল নিজেই বুঝতে চায় না, তা ভেবে পায় না সে। গত রাতে জেহফিলের সম্পর্কে ইনানের ধারণা বদলে গেছে একটা ঘটনার মাধ্যমে। তারপর থেকে ইনান উদ্বিগ্ন হয়ে আছে জেহফিলের আচরণগত পরিবর্তন নিয়ে। ভাবতে বসেছে জেহফিল আসলেই তার জন্য সঠিক ছিল কিনা। ইনান গত রাতে রুমে বসে জেহফিলের চেঞ্জ হওয়া নিয়ে ভাবছিল। তখন হঠাৎ মনে পড়ল বাবাকে আজ সারাদিন কল দেওয়া হয়নি। ডায়ালে গিয়ে বাবাকে কল দিবে, এমন সময় জেহফিল কোত্থেকে এসে ইনানের হাত চেপে ধরে, মোবাইল নিয়ে যায় ঝট করে। সন্দেহী চোখে বলল, কাকে কল দিতে নিচ্ছিলে? ইনানের মুখ চুপসে যায়। আবার জেহফিলের কোন নাটক দেখবে? বাবাকে। কেন? ইনান অবাক হয়ে বলে, কেন, কি আবার? কথা বলবো। কথা বলা লাগবে না। কি বলবে আর? কেমন আছো, কি করছো, এসব ছাড়া? তো আমি আমার বাবার খোঁজ নেব না? বিস্মিত গলা ইনানের। না। জেহফিলের জবাবে ইনান হতভম্ব। সে ফোন নিয়ে নিতে চাইল, তার আগেই বিরাট শব্দ হলো। হাত দিয়ে কান চেপে ধরল ইনান। চোখ খুলে দেখল ফ্লোরে তার ফোনের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ইনানের চোখ চলে গেল অন্ধকারে থাকা জেহফিলের দিকে। চোখ যেতেই আটকে উঠল ইনান। জেহফিল ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে, অপ্রকৃতিস্থের মতন লাগছে দেখতে। চোখ দুটো রক্তিম। জেহফিল ইনানের কাছে এগিয়ে ইনানের দুই বাহু আঁকড়ে ধরল। ইনানের মনে হলো তার বাহুতে কেউ দুটো পাথর চাপা দিয়েছে, এত ব্যথা। কাঁপা কাঁপা গলায় বলল, জেফিল। জেহফিল উন্মাদের মতো রাগে কাঁপছে, তার শরীরের কাঁপুনি ইনানকে ভয়ে কাঁপাচ্ছে। তোমার বাবা মরে গেছে? জেহফিল গম্ভীর গলায় বলে। ইনানের ভয় উবে গেল, তীক্ষ্ণ চোখে চেয়ে চেঁচিয়ে বলল, কি? জেহফিল কানে হাত দেয়। চেঁচাবে না সোনা, আমার এসব ভালো লাগে না। ইনান জেহফিলের কথায় তোয়াক্কা করল না। আপনি কি বলেছেন একটু আগে? এসবের মানে কি? জেহফিল স্থির চোখে তাকায়। তোমার বাবা মরলে তোমার ফুপ্পি নিশ্চয়ই ফোন দিয়ে খবর জানাতো। যেহেতু তোমার বাবা মরেনি, তার মানে ভালোই আছে, তাই এসব আদিক্ষেতার কোনো দরকার নেই। সাথে সাথে জেহফিলের গালে সপাটে চড় দিল ইনান। এই জেহফিলকে সে চেনে না, জেহফিলের এই রূপের সাথে সে পরিচিত নয়। আপনার মানসিকতা এত বাজে! জি জেফিল, নিজের বাবা মা থাকলে ঠিকই মর্ম বুঝতেন। জেহফিল ঘাড় কাত করে ইনানের দিকে রুদ্র মূর্তি ধারণ করে তাকালো। তার ভয়ঙ্কর রূপ দেখে ইনানের তেজস্বী রূপ ফুস হয়ে গেল। ভীত সন্ত্রস্ত হলো সে। জেহফিল এক পা করে এগোচ্ছে ইনানের নিকট। তারপর তার শক্ত হাত ইনানের নিকট আসতেই চোখ বন্ধ করে নিল ইনান। জেহফিলের শক্ত হাতের চড় খাওয়ার জন্য নিজের নরম গাল রেডি রাখলো। কয়েক পল পেরোনোর পর জেহফিলের হাতের ছোঁয়া ইনানের গালে নয়, বরং ইনানের হাত ধরল আলতোভাবে। চোখ খুলে ইনান দেখল জেহফিল ইনানের ডান হাতে আঙ্গুল দিয়ে চাপছে। ইনান বুঝল না জেহফিলের কারবার। সে তো ভেবেছিল তার চড়ের বদলে জেহফিল একটা দিয়ে দিবে, কিন্তু জেহফিল ইনানের হাত ধরে ক্লেশ নিয়ে বলল, তোমার হাতটা এত তুলতুলে, আমার তো মনে হয় তুমি আমাকে থাপ্পড় না হাতুর করে দিয়েছো। এই বলে ইনানের হাতে চুমু দেওয়া শুরু করলো। ইনান হতবাক হয়ে চেয়ে রইল। জেহফিলকে সে বুঝতে পারে না, কি করে না করে ইনানের কল্পনাতীত। বাটারফ্লাই সোনা, তুমি কোথায়? জেহফিলের আদরে গলায় ইনানের হুঁশ ফিরে। গতকালের কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে কখন জল গড়িয়ে পড়ছিল খেয়াল করেনি সে। ইনানের মোবাইল জেহফিলের জিম্মায়। বাবার খোঁজটাও নিতে না পেরে সারা রাত ছটফটানিতে কেটেছে। ইনান দেখলো জেহফিল বারান্দায় এসছে, তার পরনে অ্যাপ্রন, হাতে খুন্তি। ইনান ঢোক গিলে। ইনান কোনো অসঙ্গত কথা বললে জেহফিল যদি খুন্তি দিয়ে মারে? জেহফিল দেখার আগেই দ্রুত চোখ মুছে নেয় সে। জেহফিল ইনানকে বারান্দায় বসে থাকতে দেখে দ্রুত এসে কোলে তুলে নেয়। বৃষ্টিতে ভিজে জ্বর আনার ইচ্ছে আছে নাকি? ইনান জবাব দিল না। জেহফিল ইনানের হাতে কদমগুচ্ছ দেখে ইনানের গালে হাত দিয়ে বলল, তোমার কদম ফুল খুব পছন্দের, তাই না সোনা? ইনান এবারও নিশ্চুপ। জেহফিলের হাসি হাসি মুখ কঠিন হয়ে গেল। একবার বলেছি না প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দেবে?
জেহেফিলের শক্ত কণ্ঠে ইনান নড়ে চড়ে উঠল। তাই জেহেফিল আবারও হেসে বলল, এবার বলো আর কি কি ফুল পছন্দ তোমার? সব ফুলই পছন্দ। ধীরে ধীরে বলল ইনান। যদি তোমার কাছে দুইটা অপশন থাকে, একটাতে আমি আর একটাতে সব ফুল, তাহলে কোনটা বেছে নেবে? জেহেফিলের অযৌক্তিক এবং বাচ্চামি কথায় ইনান বিরক্তির শ্বাস ফেলে। এটা কোনো প্রশ্ন হলো? আমি না ফুল? জেফিল কি সব বাচ্চামো? আমি না ফুল? থেমে থেমে বলল জেহেফিল, তার ধূসর চোখ দুটো কঠোর। আপনি? সাথে সাথে স্মিত হাসল জেহেফিল। জেহেফিলের এই মুখের এক্সপ্রেশন চোখের পলকের মতো বদলাতে দেখে ইনান হতবাক হয়। জেহেফিলের কোনো মুভিতে কাস্ট করা উচিত, এত দ্রুত তো চোখের পলকও পড়ে না। স্ট্যাচুর উইলসগুলো ঠিকঠাক লাগানো হয়নি দেখেছিস? হ্যাঁ, আমিও খেয়াল করেছি। আর পাখার স্ট্রাকচার স্মুথ হয়নি। পাখার দায়িত্বে কে ছিল? তাজবীর। তাদের কথোপকথনের মাঝে ভারী পুরুষালী কণ্ঠ শোনা গেল। আমাকে নিয়ে কি কথা হচ্ছে? সবাই পেছনে ঘুরল। চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে লম্বা এক সুপুরুষ শটান হেঁটে তাদের সামনে আসলো। এক হাতে চশমা খুলে ভ্রু উঁচিয়ে বলল, এখন চুপ কেন? দলবল নিয়ে কি বলা হচ্ছে আমার নামে? দলের একমাত্র মেয়েটি টিয়া বলল, তুই না উইশের দায়িত্বে ছিলি? কঠিন কাজের দায়িত্বে এই তাজবির ছাড়া আর কে থাকবে? তাজবীর গর্বের হাসি হাসল। এই জন্যই তো বাসটাও খাবো আমরা। দলের আরেকটা ছেলে বলল। আঙ্গুলে চাবি ঘোরানো বন্ধ করে দিল তাজবীর। ছেলেটার সামনে এসে তার কলারে হাত দিল, ময়লা মোছার মতো করে হাত বোলালো। নাম কি? আকাশ। আমাদের দলে নতুন নাকি? ছেলেটি ওপর নিচ মাথা নাড়ায়। তাজবীর পাশে থাকা টিয়াকে ইশারায় বলল, এই মাল আমাদের গ্রুপে জয়েন করলো কবে? আস। তাজবীর ছেলেটির কলার ঠিক করে দিল। ছেলেটির দিকে চেয়ে টিয়াকে উদ্দেশ্য করে বলল, ছোট ভাইকে ম্যানার্স শিখিয়ে দিস। বিশেষ করে তাজবীরের সাথে কিভাবে কথা বলতে হয় তার উপর স্পেশাল ক্লাস নেবে, বোঝা গেল? টিয়া ঢোক গিলে ঘাড় কাত করে হ্যাঁ বলল। ছেলেটি তাজবীরের কথার পিঠে কিছু বলতে যাবে, তার আগে আরেকজন ছেলে আকাশকে টেনে কাঁধে দিয়ে বলল, টেনশন নট বিগ ব্রো, নতুন তো শিখে যাবে। এই বলে ছেলেটাকে ইশারা করে চুপ থাকতে বলল। তাজবীর চুল ব্যাকব্রাশ করে বলল, এবার বল কি নিয়ে এত আলাপ? মাহিন বলল, পাখাগুলো ঠিকঠাক বসেনি মনে হয়, বাঁকা হয়ে গেছে শুকনো। তাজবীর হাত উঠিয়ে থামিয়ে দিল। অভিজ্ঞ চোখে মূর্তিটাকে পরখ করতে লাগলো। সেই সময়ে আকাশ ছেলেটা বলে উঠল, এটা সমাধান জেহফিল স্যার ছাড়া কেউ আর দিতে পারবে না মনে হয়। ছেলেটি কপাল চেপে ধরল। টিয়া আকাশকে থামানোর পূর্বেই তাজবীর তার দিকে চাবির রিংটা ছুঁড়ে মেরেছে। মাহিন ফিসফিস করে বলল, তুমি এত কথা বলতে গেলে কেন? বলেছি না চুপ থাকতে। আকাশ দ্বিধাগ্রস্ত চোখে চায়। সে বুঝলো না তার ভুল কোথায়। টিয়াও ফিসফিস করে বলল, তাজবীরের সামনে জেহফিল স্যারের নাম কখনো বলবে না। জেহফিল স্যার তাজবীরের দু চোখের বিষ। আকাশ ঘটনার কিছুই বুঝলো না, তাই অগত্যা চুপ করে রইল। কিন্তু তাজবীর চুপ রইল না। আকাশের কাছে এসে আকাশের কপালের প্রতিটা শব্দের শেষে আঙ্গুল দিয়ে টোকা দিতে দিতে বলল, আমার কোনো কাজ ঠিক বা বেঠিক হলে আমি দেখব। অন্য কাউকে ডেকে নিয়ে আমার কাজে বিচার করার মতো চিন্তা আর কখনো তোর এই ছোট্ট মাথায় যাতে না আসে। ঘটে। মাহিন আকাশকে চিমটি কাটে হ্যাঁ বলার জন্য। তাই বাধ্য হয়ে তাজবীরের অগ্নি মূর্তির সামনে নত হতে হলো তাকে। বাধ্য বাচ্চার মতো হ্যাঁ বলল। কি হচ্ছে এখানে? জেহেফিলের ডাকে তাজবীর ছাড়া সবাই তটস্থ হয়ে গেল। তাজবীর পেছন ফিরে দেখারও প্রয়োজন বোধ করল না। মাহিন পরিস্থিতি সামলাতে হাসার চেষ্টা করে বলল, কিছু না স্যার, আমার এক্সকাশন নিয়েই গবেষণা করছিলাম জাস্ট। গবেষণা করতে এত চিৎকার চেঁচামেচি করা লাগে? ধমকের সুরে বলল জেহেফিল। সরি স্যার। এর মধ্যে আকাশ যেন সুযোগ পেল, ফট করে বলে দিল, স্যার, উইংসে সমস্যা আছে, আপনি নিজ চোখে দেখেন। থুনেসে প্রবলেম আর ঠিকমতো বসেও নাই। তাজবীর হুমকির চোখে তাকালো। বাকি সবাইও বিস্ফারিত নয়নে চেয়ে রইল আকাশের দিকে। জেহেফিল স্কাল্পচারের দিকে এক পলক তাকায়, তারপর মাহিনের দিকে চেয়ে বলে, আজ আমার সময় নেই বলে তোমাদের কাজে দেখতে পারলাম না, তাই বলে ছাড় দিচ্ছি না, কালকে এসে যাতে সব ঠিকঠাক দেখি। কারো বুঝতে বাকি রইল না জেহেফিল কাকে উদ্দেশ্য করে বলেছে। সবাই নীরবে মাথা নাড়ায়। জেহেফিল চলে যাওয়ার সময় থেমে ঘাড় পেছনে ফিরিয়ে বলল, পেস্ট ঠিক মতো মেশালেই স্মুথনেস পাওয়া যাবে, আর ভেতরের পাইপ আরো বাঁকা করতে হবে। এই বলে সে চলে গেল।
তাজবির সাথে সাথে গর্জে এসে আকাশের মুখে ঘুষি মারে। আকাশের উপরে সবার রাগ উঠলেও এই মুহূর্তে কেউ ঝামেলা চাইছে না। মাহিন আকাশকে ধরে তাজবিরের দৃষ্টির আড়ালে নিয়ে গেল। টিয়া সহ বাকিরা তাজবিরকে শান্ত করার চেষ্টা করে। মাহিন এসে বলল, তাজবির, তোর উচিত তাড়াতাড়ি উইশগুলো ঠিক করা, কাজে লেগে পড়, না হলে আবার জেহফিল স্যার। স্টপ ইট দ্য মাউথ। তাজবির দাঁত কটমট করে বলে, আমার সামনে ওই লোকটার নাম নিতে বারণ করেছি না? টিয়া এবার অধৈর্য হয়ে বলে, প্রবলেমটা কি তাজবির? জেহফিল স্যার তোর কি এমন ক্ষতি করেছে যে তুই ওনাকে দেখতে পারিস না? একদিন না হয় তোকে অপমান করেছিল, তবে অপমানের কারণটাও যথাযথ ছিল। তুই কাজ না পারলে স্যার নিশ্চয়ই তোকে মাথায় তুলে তুলে কাজ শেখাবে না? টিচাররা স্টুডেন্টদের বকে বকেই পড়া শেখায়। মাতাত্তি স্যার, অন্যান্য স্যারেরা তো ঠিকই ধরে ধরে কাজ শেখায়, যেখানে এই লোক ধমক ছাড়া কথা বলে না। জেহফিল স্যার এমনিতেও একটু গম্ভীর, দেখিস না? উনি ধমকালেও ওনার কাজ অন্যান্য টিচারদের থেকে বেস্ট। আর ওই লোক কি, হ্যাঁ, স্যার হয় আমাদের। নিজের সমবয়সীকে স্যার কেন ডাকতে হবে? টিয়া চোখ ছোট ছোট করে তাকালো। বাই এনি চান্স তুই কি জেহফিল স্যারকে হিংসে করিস? তাজবির ক্ষুব্ধ চোখে তাকায়। আমি কেন জেলাস হব? না মানে তোর বয়সে স্যার, ওনার এই বয়সে এত অ্যাচিভমেন্ট, যেখানে তুই মাত্র স্টুডেন্ট, আর অর্জনের খাতাও শূন্য। টিয়া, নিজে ভাগ্যের উপর সন্তুষ্ট হ যে তুই মেয়ে, না হলে আমার হাতে মার একটা মাটিতে পড়তো না। চিবিয়ে চিবিয়ে বলল তাজবির। টিয়া চুপ করে গেল। তাজবির মাটির বস্তা পা দিয়ে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। তুই ওরে আবার রাগাতে গেলি কেন? মাহিন বলল। টিয়ার সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, এই ছেলেটা আসলে যে কি, ভালো সময় এত ভালো যেন মাদার তেরেসার মেল ভার্সন, আর খারাপের সময় এত খারাপ যেন ইবলিশ মানুষ রূপে এসেছে। ভার্সিটির ক্লাস শেষে ইনান আর তার এক ক্লাসমেট পাশের ক্যাফেতে গিয়েছিল ঠান্ডা কিছু কেনার জন্য। আকাশে মেঘ ধরলেও আবহাওয়া গরম, তার উপর ইনান জেহফিলের জোড়াজোড়িতে ফুল স্লিভ আর ফুল নেকে জামা পরেছে, পায়ে শু। গরমের থেকে বাঁচতে ঠান্ডা কিছু কেনার আশায় ক্যাফেতে গিয়েছিল। গল্প করতে করতে বের হতেই ইনানের সামনে জেহফিল আচম্বিতে এসে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ সামনে আসায় ইনান ভয় পেয়ে যায়। ভূতের মতো এভাবে সামনে আসেন কেন? ইনান বুকে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল। কাজ শেষ? জেহফিলের গম্ভীর গলা। ইনানের ক্লাসমেটের হাত ইনানের এক হাতের মধ্যে ছিল। তারা দুজনেই হাত জড়াজড়ি করে ধরে ঘনিষ্ঠভাবে হাঁটছিল। মেয়েরা একসাথে হাঁটলে যা হয় আর কি। ইনান আর তার ফ্রেন্ড সামনে আর পেছনে জেহফিল। আচানক পেছনের থেকে জোর ধাক্কায় ইনানের হাতের মধ্যে থাকা তার ফ্রেন্ডের হাত ছিটকে যায় আর সে পড়ে যায় রাস্তায়। ঘটনার আকস্মিকতায় ইনান প্রায় চিৎকার দিয়ে ওঠে, কেননা এক্ষুনি রাস্তার কাজ ঘেঁষে গাড়ি গিয়েছে। ভাগ্য ভালো গাড়িটা হঠাৎ মোড় নিয়েছে, নয়তো ইনানের ফ্রেন্ডের দেহ থাকতো এই পাশে আর কাটা মাথা থাকতো রাস্তার অপর পাশে। ইনান তড়িৎ গতিতে তার ফ্রেন্ডকে তুলে উঠায়। মেয়েটার ডান হাত রাস্তার সাথে ঘেঁষে ছিলে গেছে, কপালে চোট পেয়েছে। জেহফিল তাদের পাশে দাঁড়িয়ে বলে, সরি, পেছন থেকে মানুষের ধাক্কাধাক্কিতে ব্যালেন্স হারিয়ে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। ঠিক আছেন আপনি? ইনান জেহফিলকে বড়সড় ধমক দিতে গিয়েও থেমে গেল। দেখছে মেয়েটা আহত আর সে কিনা বলে ঠিক আছেন আপনি। ইনান বোতল বের করে তার ফ্রেন্ডের ক্ষতস্থানে পানি ঢালতে লাগলো আর জেহফিলকে ইশারা করলো গাড়ি নিয়ে আসতে। ইনানের মেজাজ চটে গেল জেহফিলের কোনো নড়চড় না দেখে। কেমন নিষ্পাপ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন আজই পৃথিবীতে এসছে, কিচ্ছু জানে না। জেফিল, গাড়ি নিয়ে আসুন, হারি আপ। এবার যেন ইনানের কথায় জেহফিলের টনক নড়ল। গাড়ি আনার বদলে গাড়ি থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। ইনান যেন পাগল হয়ে গেল রাগে, কিন্তু এখন প্রথম কাজ হলো মেয়েটাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া। তাই জেহফিলের হাত থেকে ছো মেরে বক্সটা নিয়ে দোকানের বেঞ্চিতে বসিয়ে মেয়েটার হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। যদিও দুর্ঘটনাটা গুরুতর না, তাও ইনানের বারবার মনে হতে লাগলো ওকে হাসপাতালে নিয়ে যেতে। আর কিছুক্ষণ বাদে জেহফিলের আরেক অমানবিক রূপের সাথে পরিচিত হলো ইনান। জেহফিল তাকে তাড়া দিচ্ছে গাড়িতে উঠতে। ইনান ভেবেছিল হসপিটালে নিয়ে যাবে, তাই ফ্রেন্ডকে নিয়ে দ্রুত উঠে পড়ে। জেহফিল সেই মুহূর্তে কিছু না বললেও বড় রাস্তায় উঠে ইনানের ফ্রেন্ডকে নেমে যেতে বলে, কারণ সে হসপিটালে না, একাডেমিতে যাবে। জেহফিলের এমন নির্দয় কাণ্ডে ইনানের লজ্জায় মাথা কাটা গেল। জেহফিলকে ইশারা ইঙ্গিতে বলল হসপিটালে, নয়তো তার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যেতে। কিন্তু জেহফিল যেন ইনানের ইশারা বুঝেইনি, এমনভাবে গাড়ি থামিয়ে মেয়েটার নামার অপেক্ষা করছে। মেয়েটার বিব্রত বোধ বুঝতে পেরে ইনান শেষমেশ না পেরে বলেই ফেলল,
7 নং রোডে চলুন, ওর বাসা ওখানেই। ইনানকে আবারও লজ্জা আর অস্বস্তির সাগরে ডুবিয়ে জেহেফিল সরাসরি বলল, দেরি হয়ে যাবে ওখানে গেলে। তোমার ফ্রেন্ডকে বলো এখান থেকে গাড়ি নিয়ে যেতে। ইনান অস্বস্তিতে গাঁট হয়ে বসে রইল। অসহায় চোখে মেয়েটার দিকে তাকালো। বান্ধবীর চোখে অপ্রত্যাশিত অপমানে ছোট হয়ে যাওয়ার ভার সইতে পারছে না ইনান। তার ফ্রেন্ডের চোখে তারায় অপমানের ছায়া ইনানের নজর এড়ালো না। হয়তো এই ধরনের নিষ্ঠুর আচরণের মুখোমুখি এই প্রথম। মেয়েটি দ্রুত ইনানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে শুধু দেখতে পেল ইনানের ফ্যাকাশে মুখের আওয়াজ ছাড়া সরি বলা। মেয়েটি অন্য গাড়িতে করে চলে যাওয়ার পর ইনান চড়াও হলো জেহেফিলের ওপর। এসব কি ধরনের আচরণ জেফিল? একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার আপনার জন্য। সেখানে দয়া দেখানোর দূরের কথা, আপনি কি না মাঝ রাস্তায় মেয়েটাকে বের করে দিলেন? এতটা অমানবিক আচরণ কেন আপনার? মন বলতে কি কিছু নেই? জেহেফিল নিশ্চুপ। সে গাড়ি থেকে নেমে পেছনের সিটের দরজা খুলে দিল। পানির বোতল নিয়ে মেয়েটা যেই সিটে বসেছিল সেখানে ঢেলে দিল। ইনান হতবাক হয়ে জেহেফিলের কর্মকাণ্ড দেখছে। জেহেফিল টিস্যু দিয়ে ভালোভাবে সিট মুছল, যেন সিটে এক বস্তা কাদামাটি ছড়ানো ছিল। ইনান ভাবতে লাগলো জেহেফিলের ওসিডি আছে কিনা। কাজ শেষে জেহেফিল ইনানের পাশে দরজা খুলল। ইনানের মুখের কাছে মুখ এনে কয়েক সেকেন্ড চেয়ে থাকলো। ইনান বুঝলো না জেহেফিলের এমন করার কারণ। ইনানকে অবাকের চূড়ান্ত ধাপে পৌঁছে দিয়ে জেহেফিল বোতলের শেষ পানিটুকু সজোরে ইনানের মুখে ছুঁড়ে মারল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল ইনান। তার মুখ হাঁ হয়ে আছে বিস্ময়ে। জেফিল? জেহেফিল বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইনানের ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু জলের ফোঁটা সরিয়ে 2 আঙ্গুলের মাঝে চেপে ধরল ঠোঁট। ইনান ব্যথায় শব্দ করে উঠল, তাও জেহেফিল ছাড়ল না। চাপে ইনানের ঠোঁটে রক্ত সরে সাদা হয়ে গিয়েছে। 2 মিনিট পর জেহেফিল ছেড়ে দেয়। ঠোঁটে রক্ত জমাট বেঁধে আগের চেয়েও টকটকে লাল হতেই জেহেফিল ইনানের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। ভালোবাসার ছোঁয়ার বদলে রাগান্বিত কামড়ে ইনানের ঠোঁটে দাগ বসে গেল। জেহেফিল সরে এসে ইনানের লালচে দাগ পড়া অধরে তর্জনী দিয়ে ছুঁয়ে বলল, তোমার ফ্রেন্ডের লাগ আছে বলতে হয়, মরতে মরতে বেঁচে গিয়েছে। অ্যান্ড ইয়েস, আমার মন আছে বলেই তোমাকে ভালোবাসি বাটারফ্লাই। যদি কোনো ডাউট থাকে আমি প্রমাণ দিতে রাজি আছি। ঠোঁটের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় জেহেফিলের প্রথম লাইনের মিনিং বুঝতে পারল না ইনান। জেহেফিল ইনানকে ছেড়ে সিটে এসে বসল। আজকের ক্লাসে তোয়া এসছে। মেয়েটা এখন সম্পূর্ণ সুস্থ। ধীর পায়ে হেঁটে হেঁটে সবাইকে কাজ শেখাচ্ছে। আজকে জেহেফিল আসবে না, কারণ তার আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে এই সময়। ইনান ক্লাস শেষ হওয়ার 20 মিনিট আগে বেরিয়ে পড়ল। তার মন বিক্ষিপ্ত। তার ফ্রেন্ডের সাথে জেহেফিলের কড়া আচরণ ভুলতে পারছে না। কলেজে গিয়ে কিভাবে মুখ দেখাবে সে? এদিক সেদিক হাঁটতে হাঁটতে ইনান 3 তলা লম্বা বেলকুনিতে এসে পৌঁছালো। কিছুক্ষণ পরপর তার বুক চিরে অজানা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। গভীর ধ্যানে মগ্ন থাকা ইনান খেয়াল করল না তার পেছনে কেউ এসে দাঁড়িয়ে তাকে সূক্ষ্ম চোখে পরখ করছে। আবারও হারিয়ে গিয়েছেন? পেছনে কারো আকস্মাত আওয়াজে চমকে উঠে ইনান। পিছু ফিরে দেখে ওই দিনের টোলওয়ালা ছেলেটা স্নিগ্ধ হাসছে। ইনানের মন বিষণ্ণতায় ডুবে থাকায় এই ছেলে স্নিগ্ধ হাসি ইনানের গভীরতা ছুঁল না, বরং ইনান প্রচন্ড বিরক্ত হলো। তার চোখে মুখে ফুটে উঠল তা। চোখ ঘুরিয়ে ইনান রেলিংয়ে ফিরে তাকায়। তাজবীর অফিস রুমের দিকে যাচ্ছিল কিছু কাজে। তখন তার চোখ পড়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক রূপসী কন্যার দিকে। তাজবীর নজর ফিরিয়ে হাঁটতে নিলে হঠাৎ মনে আসে মেয়েটিকে তার চেনা চেনা লাগছে। আরেক পলক তাকাতেই চিনে যায় সেদিনের হারিয়ে যাওয়া মেয়েটি। আজকেও আবার হারিয়ে গেছে কিনা জানতে তাজবীর তার পেছনে এসে দাঁড়ায়। ভেবেছিল দাঁড়িয়ে থাকলে মেয়েটি তার উপস্থিতি টের পাবে। প্রায় 6 মিনিট পরও যখন মেয়েটির হেলদোল দেখল না, তাই নিজ থেকেই বলে উঠল, আবারও হারিয়ে গিয়েছেন? মেয়েটি চমকানো দৃষ্টিতে পিছু ফিরে তাকায়। ডাগর ডাগর চোখের ঐদাসীন্য চট করে ধরে নেয় তাজবীর। ঘন পল্লবে ঢাকা বিমর্ষ চোখ জোড়া হঠাৎ করেই তাজবীরের অন্তঃকরণে ঝড় তোলে। মেয়েটার মন খারাপের কারণ জানা ঝড়। তাজবীর কিছু বলার আগে লক্ষ্য করল মেয়েটার চোখে বিরক্তি ভাব। তাকে দেখে কি বিরক্ত হয়েছে? তাকে দেখে মানুষ বিরক্তও হয়, বিশেষ করে মেয়ে মানুষ, ভাবল তাজবীর। কাশি দিয়ে আবারও দৃষ্টি আকর্ষণ করতে চাইল। তার কাশি যে ইচ্ছে করে দেওয়া হয়েছে তার ঢের বুঝতে পারল ইনান। তার বিরক্তির মাত্রা আরো বেড়ে গেল। কপালে ভাঁজ ফেরে চকারান্ত বিরক্তির শব্দ তুলে ছেলেটার পানি চাইল। চোখ দুটোয় অদৃশ্য প্রশ্ন। কি চাই? তাজবীর বুঝলো ইনানের চোখের প্রশ্ন, তাই হালকা হেসেই বলল,
আই থট আপনি আবার হারিয়ে গেছেন ওই দিনের মতো। নেভার মাইন্ড, আমার বোঝার ভুল। দেন লিভ নাও। ইনান কঠোর সুরে বলল। আবারও হাসল তাজবীর। হাসির সাথে তার ডানগালে সুন্দর গর্ত হয়ে হাসিটাকে দ্বিগুণ সুন্দর করে তুলছে। নো নিড টু বি সো রুড। অপরিচিত মানুষের সাথে রুড বিহেভ করবেন না, তার মনে খারাপ ধারণা হতে পারে। বাই দ্য ওয়ে, আপনার কি কোনো কারণে মন খারাপ? এত রেগে আছেন? ওই দিন তো আপনাকে দেখে শান্তশিষ্ট ভেবেছিলাম। ইনানের মন খারাপের মাঝে তাজবীরের ভালো কথাগুলো আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ইনানের বিচলিত মস্তিষ্কে আজগুবি ভাবনা টোকা দিল। ভাবলো ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে ইনানের সান্নিধ্য লাভের চেষ্টা করছে। এই ভাবনা তার মাথায় আগুন জ্বালিয়ে দিল। এই মিয়া, জ্ঞান দিতে বলছি, ভাগেন এখান থেকে যত সব ফাতরা। তাজবীরের জোয়ার শক্ত হয়ে এলো। তার সামনে কেউ মন খারাপ করে থাকলে সে সব সময় তার মন ভালো করার চেষ্টা করে, হোক পরিচিত কিংবা অপরিচিত। আর এই মেয়েটা 15-20 মিনিটের জন্য পরিচিত তার কাছে। মেয়েটার মুখ দেখে তাজবীর আন্দাজ করে নিল মেয়েটার ভারী মন খারাপ। সে শুধু বিনয়ী হওয়ার চেষ্টা করছিল, এছাড়া তো আর কিছুই না। আজকাল দেখি মানুষের ভালো করতে নেই। তারা যেখানে কথা বলছিল সেটা একটা গলির মতো। সেই গলির মাথার সামনে দিয়ে কেউ একজনের দ্রুত পায়ে হাঁটার শব্দ হলো। লোকটা 1 সেকেন্ডের মাথায় এই পাশ হতে ওই পাশে অদৃশ্য হয়ে গেল। তার দ্রুত চলার কারণে বোঝা গেল না লোকটিকে। তবে ইনানের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছে এক্ষুনি চলে যাওয়া লোকটা থামবে আর 2 পা পিছু হটে গলির দিকে তাকাবে। ইনানের ইন্দ্রিয়কে প্রমাণিত করে ওই লোকটার হাঁটার আওয়াজ থেমে গেল। ইনান সতর্ক হয়ে ওঠে। পিছু হাঁটার আওয়াজ শোনা যাওয়ার পূর্বেই ইনান এক ছুট লাগালো। চোখের পলকে সে সিঁড়ির মাথায় চলে গেল। ইনান দৌড় দিয়ে যখনই আড়াল হলো ঠিক তখনই, একদম ঠিক তখনই গলির মাথা থেকে জেহেফিল 2 পা পিছু হটে গলিতে তাকায়। দেখতে পায় তাজবীর রেলিং এর পাশ ফিরে একা দাঁড়িয়ে আছে। কিন্তু তার যে মনে হলো তার বাটারফ্লাইও এখানে ছিল। সে তো ভুল হতে পারে না, বিশেষ করে বাটারফ্লাই এর ক্ষেত্রে। শকুনের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে বেলকুনিতে ভালোভাবে চোখ বুলায়। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা তাজবীরকে ছাড়া তো আর কাউকেই দেখা যাচ্ছে না। যখন কাউকেই দেখলো না তখন তাজবীরকে ফেলে সে আবারও নিজের মতো সামনের দিকে পা বাড়ালো। গুনে গুনে 8 পা এগোনোর পর তার শার্ট চেপে ধরে পেছন থেকে কেউ একজন। ঝট করে পেছনে তাকাতেই দেখে ইনান এক হাত হাঁটুতে রেখে হাঁপাচ্ছে। আপনি আপনি কোথায় ছিলেন? সেই কতক্ষণ ধরে খুঁজছি। ইনান হাঁপাতে হাঁপাতে বলল। জেহেফিল ইনানকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। কোথায় ছিলে তুমি? ভারী কণ্ঠে বলল জেহেফিল। শান্ত হয়ে আসলে ইনান জেহেফিলকে নিয়ে হাঁটা শুরু করে। বলে, আপনাকে খুঁজতে বের হয়েছিলাম। ভবনটা পুরো গোলক ধাঁধার মতো। আমার কাছে তো সব ভবনই একরকম লাগে। আমি সিরিয়াসলি ভেবেছি আমি হারিয়ে গেছি। থ্যাঙ্কস গড আপনাকে পেলাম। ইনান ঠোঁটে হাসি ফোটানোর চেষ্টা করলো, সফলও হলো। তারপর জেহেফিলকে জড়িয়ে ধরলো। জেহেফিলকে একটু আদর আদর কথা বললে শান্ত হয়ে যাবে। জেহেফিল ইনানের গাল ধরে নিজের কাছে নেয়। সোনা, আর কখনো একা একা অফিস থেকে বের হবে না। তুমি জানো আমি কতটা টেনশনে থাকি তোমাকে না দেখলে। আর কখনো যাবে না আমাকে না বলে, কেমন? জেহেফিল ইনানের চুলে হাত বোলায়। ইনান বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। সেই মুহূর্তেই তার মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল। জেহেফিলের বাহু 2 হাতে জড়িয়ে ধরে বলল, দোষটা তো আপনারই। আমি কি করেছি? ইনান দুঃখ পাবার ভান করে বলে, আজ যদি মোবাইলটা থাকতো তাহলে তো আপনাকে কল করলেই পেয়ে যেতাম। আমার এত দৌড়দৌড়ি করা লাগতো না। যদি কোনো বিপদে পড়তাম কি হতো বলেন তো? ওইখানের কোনো ছেলে যদি আমাকে অসহায় পেয়ে ক্ষতি করতো, মোবাইলটা থাকলে কিন্তু এসব হতো না। ইনান জেহেফিলকে টেনশনে ফেলে আর চোখে তার দিকে তাকায়। জেহেফিল কোনোভাবে যদি তার চাল বুঝে যায় তাহলে সে শেষ। তাই জেহেফিলকে আরো টেনশনে ফেলতে ইনান মোবাইল না থাকলে আজ কি কি ক্ষতি হতে পারত সব বলতে লাগলো। ঠিক আছে সোনা, তোমাকে মোবাইল দিয়ে দিব, তবে তোমাকেও কথা দিতে হবে তুমি আমাকে না বলে কোথাও যাবে না। ইনান ভেতরে উপচে পড়া খুশিকে খুব কষ্টে থামালো। বলল, আচ্ছা প্রমিস। জেহেফিলকে কোনো সন্দেহ না করতে দেখে ইনান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার বাবার সাথে একটু কথা বলতে পারবে। ভোরে কোনো কিছুর আওয়াজে ঘুম থেকে উঠে ইনান। আওয়াজটা বারান্দার দিক থেকে আসছিল। তখন আকাশ পাতাল এক করে বৃষ্টি হচ্ছিল। চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে। ইনান ঘুম ঘুম চোখে বারান্দায় গিয়ে নিচে তাকানো মাত্রই তার ঘুম কর্পূরের মতো উড়ে গেল। নিচে ঝোপঝাড়ে ঢাকা অন্ধকার জলাশয়ের কাছে জেহেফিল দাঁড়িয়ে, তার হাতে কতগুলো ফুলের গাছ। ইনান বারান্দায় তাকালো।
ফুলের টব আছে কিন্তু একটাও গাছ নেই। 6টা টব ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। মাটি চারিদিকে ছড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে অত্যাধিক ক্রোধের সাথে গাছগুলো তুলে ফেলা হয়েছে। জেহেফিলের 2 হাতের মুঠোয় গাছগুলো প্রাণহীন অবস্থায় দুমড়ে মুচড়ে পড়ে আছে। ইনানের চোখ বড় বড় হয়ে গেল যখন দেখলো জেহেফিল একটা একটা করে ফুলগুলো হাতে পিষে মাটিতে ফেলছে। দৃশ্যটা দেখে ইনানের মাথায় পশু ছাড়া অন্য কোনো শব্দ আসলো না। ইনানের তখন চোখ গেল কয়েক টুকরো করা কদম গাছের দিকে। ফুল গাছগুলো পায়ে পিষে জেহেফিল এগুলো কদম গাছের দিকে। জেহেফিল একটা একটা করে কদম ফুল জুতোর তলায় গর্জন করে হিংস্রভাবে পিষে দিচ্ছে, যেন বহুদিনের ক্ষোভ মেটাচ্ছে। বৃষ্টিতে তার ঘাড় অবধি চুলগুলো কপালে ঘাড়ে লেপ্টে আছে, শরীর চুপচুপে ভেজা। তার চৌকস ধারালো মুখশ্রী অপ্রকৃতিস্থের মতো লাগছে। জেহেফিলের কাজে আপনা আপনি ইনানের মুখ থেকে জোরে আওয়াজ বেরিয়ে আসলো। ইনানের আওয়াজ বৃষ্টির ঝমঝম আওয়াজ থেকে জোর ছিল কিনা ইনান জানে না, তবে ইনানের আওয়াজ শোনা মাত্রই কদম ফুলের ওপর থাকা জেহেফিলের শক্ত ভারী পা থেমে যায়। ধীরে ধীরে ঘাড় কাত করে ইনানের দিকে চায়। জেহেফিলের চেহারার দিকে তাকানো মাত্রই ভয়ের শীতল স্রোত শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। ঠিক এই চাহনিতেই প্রথম দিন রাস্তা থেকে রেস্টুরেন্টে ইনানের দিকে তাকিয়েছিল জেহেফিল। জেহেফিল বাঁকা হাসে আর কি যেন বিড়বিড় করতে থাকে। ইনানের কণ্ঠ রোধ হয়ে আসে জেহেফিলের হাসি দেখে। সে ভেবে পায় না এই মুহূর্তে জেহেফিলকে কি বলবে, সুন্দর নাকি ভয়ঙ্কর। ইনানের দিকে তাকিয়ে থেকে জেহেফিল একের পর এক কদম ফুল পায়ে মারাতে থাকে, যেন ইনানকে দেখিয়ে দেখিয়ে ইনানের পছন্দের জিনিস নষ্ট করছে। ইনানের মাথা ঘুরে উঠল। বৃষ্টিতে সেও ভিজে গেছে। ইনান জানে না অতিরিক্ত ঠান্ডা নাকি জেহেফিলের নির্মম রূপ দেখার পর ইনানের মাথার ভেতরটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ধপ করে বসে পড়ে ফ্লোরে। আচ্ছা হয়ে আসছে চারিদিক। বৃষ্টিতে চোখ খুলে রাখাও দায় হয়ে পড়ছে। শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরের সাথে ইনানের মাথায় আঘাত লাগবে, এই সময়ে শক্ত এক হাত এসে ইনানের মাথা ধরে ফেলে। ইনানের ছোট্ট শরীরটাকে তার দানবের মতো বুকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ইনান শুধু অস্পষ্ট কণ্ঠ শুনতে পায় সেই মানুষরূপী দানবটার গর্জন। আমার বাটারফ্লাই, তুমি শুধু আমার, শুধুই আমার। তোমার প্রায়োরিটি লিস্টের টপে থাকা ব্যক্তি বা বস্তুটি শুধুই আমি এবং আমি। যদি কেউ আমাকে ক্রস করতে চায় তাহলে তার অবস্থাও হবে তোমার প্রিয় ফুলগুলোর মতো মৃদু। জ্ঞান ফিরে ইনানের। মাথা প্রচন্ড ভারী হয়ে আছে। দুহাতে মাথা চেপে ধরে ওঠার চেষ্টা করে, ব্যর্থ হয়। শরীর গরম হয়ে আছে, মাথার ভেতরটা ফাঁকা ঠান্ডা। চাদর গায়ে আরো টেনে দিতেই অনুভব করে সিল্ক চাদরটা মসৃণ ভাবে তার গায়ে পিছলে যাচ্ছে। আধবোজা চোখ ঝট করে বড় বড় হয়ে যায়। নিজের ভাবনা সঠিক কিনা তা প্রমাণ করতেই চাদর উল্টিয়ে নিজ চোখে দেখে আসলে সে নগ্ন। এক সুতো তার শরীরে নেই। জেহেফিল তখন রুমে প্রবেশ করে খাবারের ট্রে হাতে। গুড মর্নিং প্রিন্সেস। আদরে গলা জেহেফিলের। জেহেফিলকে দেখা মাত্রই ইনানের মনে পড়ে যায় ভোরের কথা। আতঙ্ক ঘিরে ধরে তাকে। উষ্ণ শরীর মুহূর্তেই হিম হয়ে যায়। চাদরের নিচে ঠকঠক করে কাঁপতে থাকে। জেহেফিলের চুল ভেজা, কপালে খুব সুন্দরভাবে একই শেপে পড়ে আছে। তার ঠোঁটে মৃদু হাসি, হাসিটা মিথ্যে। ইনান জানে। বেডসাইড টেবিলে আওয়াজ করে ট্রেটা রাখে সে, সেই আওয়াজে কেঁপে উঠে ইনান। জেহেফিল লক্ষ্য করেছে ইনানের কাঁপুনি। হাসি চওড়া করে ইনানের মাথার কাছে বসলো। ইনানের কাঁধ আর কোমর ধরে উঠে বসালো। ইনান চাদর শক্ত করে নিজের সাথে চেপে ধরল। জেহেফিলের হাত এত ঠান্ডা যেন মরা মানুষের হাত। ইনান এক হাতে জেহেফিলের বরফ শীতল হাত সরিয়ে দেয়। জেহেফিলের হাসি থেমে যায়। চেহারায় ভর করে গম্ভীরতা। সেই গাম্ভীর্য প্রতিস্থাপিত হয় ফের মৃদু হাসিতে। ইনানের ভয়াতুর মুখ দেখে ইনানের নরম গাল টেনে চিমটি কাটে। ইউ আর সো কিউট। ইনান ফ্যাল চোখে চেয়ে থাকে। অন্য সময় হলে সে লজ্জা পেত, হাসত, জেহেফিলের বুকে গড়িয়ে পড়ত। কিন্তু এখন সময়টা ভিন্ন তার সামনের মানুষটা। আমার ছোঁয়া ভালো লাগে না? খুব স্বাভাবিক কণ্ঠে বলল জেহেফিল। কিন্তু ইনান ঠিকই ধরতে পারল জেহেফিলের কথার আড়ালে থাকার অদৃশ্য আক্রোশ। শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিজের নর্মাল রাখার আপ্রাণ চেষ্টা করল ইনান। জেহেফিলের সাথে খোলাখুলি কথা বলতে হবে। তার আগে জেহেফিলের মুড ভালো করতে হবে। ইনান চাদর ভালো করে জড়িয়ে বলল, আপনার হাত অনেক ঠান্ডা, শীত লাগছিল অনেক। জেহেফিল ইনানের চোখে চোখ রেখে প্রায় অনেকক্ষণ চেয়েছিল। তারপর খাবার নিয়ে ইনানকে খাইয়ে দিতে লাগলো। ভোরে জ্বর এসেছিল, আই থিংক এখন কমে গেছে।
এরপর নীরবতা। খাওয়ানোর পুরোটা সময় জেহফিল একটা কথাও বলল না। কেমন ভাবলেশহীন মুখে ইনানকে খাইয়ে দিল। বাতাসে অস্বস্তি টের পেয়ে ইনানও চুপচাপ খেতে লাগলো। খাইয়ে দিয়ে জেহফিল রুমের বাইরে চলে গেল। এই ফাঁকে জামা কাপড় পরে নিল ইনান। শরীরে জ্বর ভাবটা নেই এখন আর, শুধু মাথাটা ব্যথা করছে। টেবিলের ওপরেই তার মোবাইল দেখতে পায়। জেহফিল তাহলে তাকে মোবাইল দিয়ে দিয়েছে। ফোন হাতে নিল বাবার সাথে কথা বলার জন্য। সাথে সাথে জেহফিলের আগমন। ভ্রু বিকৃত করে শাসনের সুরে বলল, জামা পরেছো কেন? ইনান হতভম্ব। এ কেমন কথা? সে জামা পরবে না তো কি সারাদিন চাদর জড়িয়ে থাকবে? জবাব দাও। জেহফিলের গলার আওয়াজ বাড়ল। ইনান বুঝলো না আসলে কি বলা উচিত। জেহফিলের হাবভাব দেখে মনে হচ্ছে জামা পরে অনেক বড় অন্যায় করে ফেলেছে ইনান। স্টপ! জেহফিলের কড়া আদেশ। ইনান চমকিত হয়। এমন না যে সে তার স্বামীর সামনে উন্মুক্ত হতে লজ্জা পাচ্ছে। তার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে জেহফিল স্পর্শ করেনি। কিন্তু ইনান চিন্তিত জেহফিলের মনে কি চলছে তা নিয়ে। বাটারফ্লাই, তোমাকে এক কথা কেন দ্বিতীয়বার বলা লাগে? জেহফিল রক্তিম চোখে তাকায়। রক্ত টকবক করে ফুটছে তার শরীরের প্রতিটা অঙ্গে। ইনান দুর্বল চিত্তে জেহফিলের দিকে তাকায়। এমনিতেই মাথা ঘুরছে, তার উপর জেহফিলের চেঁচামেচি। প্লিজ স্টপ! ইনান ফ্যাকাশে কণ্ঠে বলল, তুমি খুলবে না তাই তো? জেহফিলের অস্বাভাবিক শান্ত গলা। ইনান দুই পাশে মাথা নাড়ায়। তার আসলেই শরীর ভালো লাগছে না। জেহফিল কি তার উপর অধিকার খাটানোর জন্য এমন করছে? জেহফিল প্লিজ, আজকে না। ইনানের কথার মানে বুঝতে জেহফিলের সময় লাগলো না। দ্রুত পায়ে ইনানের কাছে আসে। ওয়েট, তুমি আজকে না দিয়ে কি বুঝালে? তুমি ভেবেছো আমি তোমাকে আদর করব? ইনানের কান গরম হয়ে যায় জেহফিলের লাগামহীন কথায়। সেই সাথে বিভ্রান্তি নিয়ে জেহফিলের দিকে তাকায়। কাছে না আসলে তাকে জামা কাপড় খুলতে বলেছে কেন? জেহফিল কঠিন দৃষ্টিতে তাকায় ইনানের দিকে, যেন ইনানের এই নিচু ভাবনা সে মেনে নিতে পারছে না। তখন নজর যায় ইনানের হাতে। ফোন দেখে বলে, কাকে কল করছিলে? বাবাকে। সরল স্বীকারোক্তি ইনানের। এক টানে মোবাইল নিয়ে যায় জেহফিল। ইনান আশাহত গলায় বলল, আপনি বলেছিলেন মোবাইল দিয়ে দিবেন আমাকে। দিব, তার আগে আমি যা বলেছি তা করো। ট্রিপ রাইট নাও। থেমে থেমে বলল জেহফিল। আপনি? এটুকু বলতে গিয়েই কণ্ঠ জড়িয়ে এলো ইনানের। জেহফিলের চোখ থেকে চোখ সরিয়ে নিল। লেডিস শার্টের বোতামে হাত দিতে জেহফিল থামায়। ইনানকে কোলে তুলে নেয় আচমকা। তারপর নিয়ে যায় তার রুমে। চেয়ারের উপর বসিয়ে দিয়ে ইনানকে শুরু করতে বলল। জামা কাপড় খুলে ফেলল। আলোকিত রুমে এভাবে উন্মুক্ত হওয়ায় ইনান লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। ভেবেছিল জেহফিলের সামনে লজ্জা পাবে না, অথচ তার দ্বিগুণ লজ্জা পেয়ে উষ্ণ ধোঁয়া কান থেকে বেরোতে লাগলো। যেখানে জেহফিল পোশাকে আচ্ছাদিত সেখানে তার সামনে এভাবে নগ্ন হয়ে বসাটা সবচেয়ে লজ্জাজনক ইনানের কাছে। সে জড়সড় হয়ে বসে রইল চেয়ারের ওপর। সো ড্যাম পারফেক্ট বেবি গার্ল। জেহফিলের আবেশিত কণ্ঠ শুনে ইনান চোখ খুলে দেখে জেহফিল ক্যানভাস সামনে নিয়ে তার 4 হাত দূরত্বে বসে আছে। জেহফিল এখন ছবি আঁকবে তার। ভাবনা মাথায় আসতেই হাত আড়াআড়ি ভাবে বুকের কাছে নিয়ে গেল। হাত সরাও। জেহফিল রং প্যালেটে নিয়ে বলল, দ্বিতীয়বার এক কথা বলবো না। ইনান কাঁপতে কাঁপতে হাত সরিয়ে ফেলে। জেহফিল উঠে গিয়ে সবগুলো পর্দা টেনে দেয়। ঘোর অন্ধকার রুম। ইনানের কাছে এসে 3টে মোম জ্বালিয়ে সোজা করে ইনানের পাশে টেবিলে রাখে। ইনানের চুলগুলো গলার কাছে সুন্দরভাবে ভাঁজ করে রাখল। হলদেটে আলোয় ইনানের ধনুকের মতো বাঁকানো নিখাত দেহের দিকে মহাবিষ্টের ন্যায় চেয়ে থাকে সে। তার বাটারফ্লাই যেন সদ্য প্রস্ফুটিত হওয়া স্নিগ্ধ গোলাপ। না, গোলাপের চেয়েও স্নিগ্ধ। ঝুঁকে এসে ইনানের কপালে চুমু খায়। ইনানের হাত দুটো নিয়ে নিজের শার্টের বোতামের ওপর রাখে। ইশারা করে ইনানকে। ইনান মাথা নিচু করে জেহফিলের শার্টের বোতাম খুলতে নিলে জেহফিল তর্জনী দিয়ে ইনানের চিবুক ধরে উপরে তুলে ডিপ ভয়েসে আদেশ দেয় ইনানকে, আইজ অন মি বেবি গার্ল। জেহফিলের চোখে চোখ রেখে ইনান একটা একটা করে বোতাম খুলতে লাগে। তার হাত তীর তীর করে কাঁপছে। জেহফিলের প্রতি ভালোবাসার যে অনুভূতি এতদিন জেহফিলের আচরণের কারণে সুপ্ত অবস্থায় ছিল, সেই অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠেছে আবার। জেহফিলের চোখে হারিয়ে যেতে মন চাইছে। ওই নির্দয় তমসাচ্ছন্ন আবেগহীন ধূসর চোখে বোতাম খোলা শেষে জেহফিল শার্ট ছুঁড়ে ফেলে দেয়। ইনানের কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলে, আই এম অলসো হাফ নেকেড। এবার আর লজ্জা পাবে না।
ইনান ঘোর লাগা জেহেফিলের সৌষ্ঠব দেহ ওপর থেকে নিচ অবধি খুঁটে খুঁটে দেখে। জেহেফিলের শ্যামবরণ শরীর, এ যেন নিখুঁত আর্ট। তারাকা আর্টের মতোই যেন জেহেফিল নিজের দেহটাকেও আর্টে রূপান্তর করেছে। এত চমৎকার। মোমের আলোয় জেহেফিলের পেটানো শরীর মাদকের মতো টানছে। তার হাত আপনা আপনি চলে যায় জেহেফিলের বুকে। জেহেফিল ইনানের দৃষ্টি পরখ করে এগিয়ে আসে, ইনানের বক্ষ ভাজিয়ে গভীর চুমু দিয়ে সরে আসে। বসে পড়ে ক্যানভাসের সামনে, শুরু করে তার প্রিয়তমাকে রং তুলির আঁচড়ে জীবন্ত করার কাজ। আকার নিমিত্তে জেহেফিল যতবার ইনানের সুগঠিত ওজরে দৃষ্টিপাত করে ততবার ঝাঁকুনি দিয়ে ওঠে ইনানের তনুদেহ। রাঙা হয় তার গাল, চোখে আকাঙ্ক্ষা, ঠোঁটে ফুটে অদৃশ্য লাজুক হাসি, যেটা জেহেফিল ছাড়া কেউই দেখে না, স্বয়ং ইনানও না। ইনানের চোখের ভাষা দেখে জেহেফিল বাঁকা হাসে। তার সেনোরিটা ঠিক তার স্কাল্পচার বানানোর মাটির মতো। সে যেমনটা চাইবে, যে সাচে ফেলবে, ঠিক সেই রূপ ধারণ করবে ইনান, করতে বাধ্য। আমি একজন এতিম। বুঝ হবার পর এই শব্দটার সাথেই বেশিরভাগ পরিচিত হয়েছি। শুধু আমি না, এই আশ্রমের 90% ছেলে মেয়েই এতিম। তাদের বাবা মা ছাড়াও অন্যান্য কোনো আত্মীয় স্বজন নেই। বাকি 10 ভাগের কারো মা নেই, বাবা নতুন জীবনের আশায় সন্তানকে দিয়ে গেছে, কিংবা তাদের দূর সম্পর্কের আত্মীয় আছে, মাঝে মাঝে এসে দেখে যায়। আমার নাম ছিল না। এতিমের স্যার আঙ্কেলরা নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছিলেন আমার খেয়াল নেই, না থাকারই কথা। কেননা তারা যদি আমাকে ওই নামে ডাকতো, আমি কোনোদিনও সাড়া দিইনি। এই ছেলে বলে ডাকলেই আমি সাড়া দিতাম। ফলস্বরূপ আমার ডাকনাম ছিল এই ছেলে। আবার মা নেই, বাবা নেই, তারা কোথায় আমি জানি না, কোনোদিন জানতেও চাইনি। এই নিয়ে আশ্রমের হেড আঙ্কেল আমাকে একবার ডেকেছিল। তখন বয়সটা 15 বছর, নট শিওর। আঙ্কেলের ভাষ্যমতে আমি একজন অদ্ভুত। তার মতে আর 5টা ছেলের মতো নই, হওয়ার কথাও না। ম্যাচুরিটি শব্দটা জানার আগেই এর গুণ আমার মধ্যে প্রবেশ করেছিল। নিজেকে অতিরঞ্জিত করছি না, যা সত্যি তাই বলছি। নিজ সম্পর্কে বাজনা বাজানো আমার ধাতে নেই। আমি কখনো খেলাধুলা করিনি। আমার বয়সী ছেলে মেয়েরা কত খেলা খেলে, কিন্তু আমার ভাল লাগতো না, কারণ এসব ছেলে মেয়েরা আমার সমান হলেও তাদেরকে হাঁটুর বয়সী মনে হতো। বাচ্চাদের সাথে খেলাধুলা, হাসি ঠাট্টা করা খুবই বিরক্তিকর এবং অসহ্যকর একটা কাজ। ওরা যে এসব খেলাধুলায় কি আনন্দ খুঁজে পায় আমি জানি না, জানতেও চাই না। ওদের জীবন, ওরা যা ইচ্ছে করুক। আমার ভাল লাগতো বই পড়া, না ফিকশনাল না, নন ফিকশনাল বই। যেসব বই পড়ে আমি কিছু জানতে পারবো, শিখতে পারবো, সেসব বইয়ে আমার ঝোঁক ছিল বেশি। হিউম্যান সাইকোলজি নিয়ে বই ছিল আমার প্রিয় জনরা। যেখানে অন্যরা মাঠে হই হুল্লোড় করত, আমি লাইব্রেরির এক কোনায় বই নিয়ে বসে পড়তাম। ছেলেমেয়েরা আমাকে ভয় পেত, কারণটাও আমি জানি। আমি বড়দের মতো মুখ গম্ভীর করে রাখতাম, কথা বলতাম গুনে গুনে, প্রয়োজন ছাড়া কারো কথার উত্তর দিতাম না। যা বলছিলাম, আঙ্কেল আমাকে ডেকে নিল একদিন। তিনি অবাক হয়েছিলেন আমি এ পর্যন্ত কেন আমার ফ্যামিলিকে নিয়ে কোনো প্রশ্ন করিনি। তিনি আরও অবাক হলেন যখন আমি উত্তর দিলাম, এসব জানার আগ্রহ আমার নেই। আরেকটা কথা বলিনি, তিনি কিন্তু আমাকে ব্রিটিশ বলে ডাকতেন। কেন ডাকতেন পরে বলছি। স্বভাবেও আমার আলাদা বৈশিষ্ট্য আমার ছোটবেলা থেকেই তিনি খেয়াল করেছিলেন। তিনি আমাকে বললেন, আমাকে তিনি পেয়েছিলেনও আলাদাভাবে। অন্য বাচ্চাদের পেয়েছিলেন রাস্তায়, নয়তো ডাস্টবিনে। আমাকে পেয়েছিলেন জঙ্গলে, একদম গভীর জঙ্গলে, যেই জঙ্গলে মানুষের যাওয়া আসার সম্ভাবনা 1%। তিনি নাকি একদিন ধাওয়া খেয়েছিলেন কোনো এক কারণে। লোকের ধাওয়া খেয়ে গভীর জঙ্গলের মাঝে দৌড়াতে লাগলেন। ওনার মতে লোকের দৌড়ানি খাওয়াটা ওনার ভাগ্যে ছিল না, তাই তো তিনি বটগাছের নিচে ময়লা তোয়ালে জড়ানো আমাকে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন আমাকে যখন দেখেন আমি নাকি কান্নাও করিনি, হাসিও নি, একদম চুপচাপ চেয়েছিলাম ওনার দিকে। আমার শ্যামলা গায়ের রঙও নাকি জঙ্গলের গাঢ় সবুজ পাতার থেকে উজ্জ্বল লাগছিল, বিধায় আমাকে তার নজরে পড়ে। আসলে কি তা বিশ্বাসযোগ্য? উনি নিজেকেই প্রশ্ন করেন, আবার নিজেই উত্তর দেন। বিধাতার ইচ্ছা ছিল আমাকে বাঁচানোর। আমার ধূসর চোখ, শ্যামলা গায়ের রঙেও নাকি আমাকে বাঙালির মতো লাগছিল না। আমার শারীরিক পরিবর্তন নাকি হলিউড মুভিতে অ্যাক্টিং করা টিনের ছেলেদের মতো ছিল, তাই তিনি আমাকে ব্রিটিশ বলে ডাকতেন। জেহেফিল নামের ইতিহাস সংক্ষিপ্ত করে বলি। বই পড়তে পড়তেই এই নামটা মাথায় গেঁথে যায়। নিজের নতুন নাম দিই জেহেফিল এহসান, যদিও এই নামে কেউই আমাকে চিনত না, জানাই তো নাই কাউকে, চিনবে কিভাবে? আমি শুধু হেড অফিসে গিয়ে বললাম আমি নাম চেঞ্জ করব। আঙ্কেল বিনা বাক্যে আমার কথা মেনে নেন।
আমার আর্টের প্রতি আগে কিন্তু ঝোঁক ছিল না। আমাদের সবাইকে প্যাস্টেল পেন্সিল রং দিত আঁকাআঁকি করার জন্য। সবাই আঁকতো ফুল ফল পাখি কত কিছু, কিন্তু আমার খাতা সাদা থাকতো। কি আঁকতাম? ফুল আমার পছন্দ না, প্রিয় ফুল বলে কিছুই নেই আমার। যেটা মনে ধরে না সেটা আঁকবো কিভাবে? কোনো কিছুতেই আমার মন মানসিকতা থাকতো না। তাও সাদা খাতাকে ভরাট করার জন্য রং নিয়ে সরল রেখা আঁকতাম। সবাই হাসাহাসি করতো কি সব রেখা টেখা এঁকেছি বলে। আমি বার্তা দিতাম না, দিয়ে লাভ আছে? তারা আমার জীবনের কোনো ভূমিকা রেখেছে না রাখবে যে তাদের পাত্তা দিব? আমি নির্বিকার থাকতাম। আমার অন্ধকার ভালো লাগে, কিন্তু শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ আমার। তাই এতিমখানায় শত শত বাচ্চাদের মাঝে থেকে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, মন টিকতো না। আশেপাশে এত মানুষ থেকেও আমি সম্পূর্ণ একা ছিলাম। বোধহয় সেই সময়টাতে প্রিয় মানুষদের সহচর্যের তাগিদ অনুভব করতাম। শান্ত মন ছটফটে হতো। একটু আদর যত্ন পাবার আশায় কেয়ারটেকাররা সবাই যত্ন করত, কিন্তু এসব তো মিথ্যা। তারা বেতনের জন্য যত্নের নাটক করত। আমি তো চাইতাম বিনিময়ে ছাড়া যত্ন, যেই যত্ন আসবে মন থেকে। এই যত্নের জন্য ছটফটে হলাম একটা ঘটনা দেখার পর। আশ্রমের এক ছেলের বাবা এসেছিল একদিন, হাতে কত রকমের গিফট, সাথে আরেক মহিলাও এসেছিল। জানি না কে, তবে তারা দুইজন ছেলেটাকে কাছে পেয়ে কপালে গালে চুমু দেয়, মাথায় হাত বুলায়, গাল টেনে দেয়। আমি জানালায় দাঁড়িয়ে সবটা দেখেছি। ওই বাবার চোখে কিন্তু মিথ্যে অভিনয় ছিল না। মহিলাটার আপাদমস্তক মিথ্যায় ঢাকা থাকলেও বাবার ভালোবাসাটা পবিত্র এবং সত্যি ছিল। আমি অনুভব করতে পেরেছি ঠিক সেই সময়ই আমার কঠিন সত্তা, গম্ভীর মন খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে থাকে। আমি জেহেফিল অস্থির হয়ে যাই কারো যত্ন পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমার, যার চোখে তাকাই তার চোখেই করুণা, নয়তো ভান, যার ফলে প্রত্যেকটা মানুষের প্রতি ঘৃণা জন্মে যায়, মানব জাতির প্রতি। একাকিত্বে ভুগতে থাকি সারাটা সময়। যত্নের অভাবে আমার কঠিন মনটা কুঁকড়ে যেত, তীব্র যন্ত্রণা হতো বুকের ভেতর। মানব জাতি এত অদ্ভুত কেন? আমি তো কারো থেকে টাকা পয়সা সম্পদ কিছুই চাইছি না, চাইছি শুধু একটু যত্ন, মমতা। স্নিগ্ধ পরশে মাথায় হাত বুলিয়ে দেবে, মিষ্টি হেসে বলবে কেমন আছো জেফিল। ব্যাস এটুকুই তো চাওয়া, তাও দিতে এত কৃপণতা।